অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে রিজার্ভ পুনর্গঠনে ডলার বিক্রি একরকম বন্ধই রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আমদানি ঠিক রাখতে, ঋণপত্র খোলা ও দায় মেটাতে ডলারের প্রয়োজন তো আছে। আর তাতেই ভাগ্য খুলছে প্রবাসীদের, বেড়ে চলেছে রেমিটেন্সের ডলার দর। এদিকে বিয়ের মৌসুম, পাত্র প্রবাসী হলে তো কথা নেই। যে পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে তাতে বরকনে পক্ষ কতটা স্বাচ্ছন্দ্যে স্বর্ণালংকার কিনতে পারছেন সেটাও একটা প্রশ্ন। আর যাই হোক, শেয়ার বাজারে বিনিয়োগকারীরা এই শীত মৌসুমে বিয়ে করার আগে অন্তত দুবার ভাববেন, কারণ বছর শেষটা খুব একটা ভালো যাচ্ছে না দেশের পুঁজি বাজারে। অর্থনীতির এমন নানা দিক নিয়ে সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। নভেম্বর থেকে বেড়ে চলেছে রেমিটেন্সের ডলার দর। শেষ 2 সপ্তাহে ডলার দর বেড়েছে প্রায় 2 টাকা। রাষ্ট্রায়ত্ত যেই ব্যাংকগুলো রয়েছে তারা বেশি দরে ডলার কিনতে আগ্রহী হচ্ছেন, কারণ ডলারের প্রয়োজন আছে। আর সেই প্রয়োজনটা ঋণপত্র খোলা থেকে শুরু করে আমদানি দায় মেটানোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখছি যে রপ্তানি ক্ষেত্রে ডলার দর এখনও 120 টাকায় নির্ধারিত রয়েছে। তবে রেমিটেন্সের ক্ষেত্রে নভেম্বরের শুরুতে যেখানে 121 টাকা 50 পয়সা ছিল প্রতি ডলার মূল্য, সেখানে নভেম্বরের শেষে এসে প্রায় 1 টাকা বেড়ে যায়, 122 টাকা 50 পয়সা হয়। এবং ডিসেম্বরের 10 তারিখের তথ্য মতে 124 টাকা 20 পয়সায় প্রতি ডলারে রেমিটেন্স বাবদ পাওয়া যাচ্ছে। এদিকে আমরা যদি প্রণোদনা সহ হিসেব করি তাহলে যেটি দাঁড়ায়, যে প্রণোদনা রয়েছে জানেন 2.5% রেমিটেন্সের ক্ষেত্রে, এই 2.5% প্রণোদনা যুক্ত করলে রেমিটেন্সে দেখা যায় 127 টাকার বেশি আসছে। অর্থাৎ অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমে যারা রেমিটেন্স পাঠাচ্ছিলেন সেটাকে বৈধ পথে আনার জন্য বেশ কিছু উদ্যোগ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো কার্যকর হচ্ছে। অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমেও 128 টাকা 29 টাকার বেশি পাওয়া যায় না প্রতি ডলারে, যেটি এখন আমরা দেখছি যে বৈধ পথে 127 টাকার বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনেক প্রবাসী উৎসাহিত হবেন বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাতে। পাশাপাশি এটা মূল্যস্ফীতিতেও কিছুটা কাজ করে। আমরা যদি সেই তুলনাটি করে নেই বেসরকারি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, আমরা দেখব যে বেসরকারি ব্যাংক গত বছর এই বছরের অর্থ বছরের প্রথম 5 মাসে যখন 8.81 বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল তখন বেসরকারি ব্যাংক তার 7.73% পেয়েছিল। তবে এই বছর আমরা ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি। রাষ্ট্রায়ত্ত যে 6টি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোতে ডলারের প্রভাব বেড়েছে, কারণ তারা ডলার কিনতে বেশি আগ্রহী হচ্ছেন এবং বেশি দামে ডলার কিনছেন। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এই বছর আমরা দেখছি যে 11.14 বিলিয়ন ডলারের যেই মোট রেমিটেন্স এসেছে 5 মাসে, তার 3.42 বিলিয়ন ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা যদি দেখি তাহলে প্রায় 26% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করতে একটি বড় পদক্ষেপ বলা চলে। এবারে আরেকটি প্রসঙ্গ যেটি বলছিলাম, যে স্বর্ণের দাম চলতি বছরে সমন্বয় করা হয়েছে মোট 59 বার। এর মধ্যে বেড়েছে 34 বার এবং কমেছে 25 বার। গেল বছরে মোট স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল 29 বার। যদি আমরা তুলনা করি যে 12 মাসে এবছরে ইতিমধ্যে যেহেতু 59 বার বেড়েছে, তো প্রতি মাসে প্রায় 5 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এটি বিশ্ববাজারেও একই রকম প্রায় চিত্র। আমরা একটু যদি বর্তমান দাম দেখে নিই, এখন স্বর্ণের দাম জানুয়ারিতে যখন এই বছর শুরু হয় তখন 1,11,000 টাকার বেশি ছিল, সেখান থেকে এখন 1,40,000 টাকার বেশি, 1,50,000 টাকা ছুঁই প্রতি ভরি স্বর্ণের দাম ভালো মানের। তো সেখান থেকে আসলে বলা চলে যে এই দাম বাড়ার ফলে স্বর্ণ কিনতে অনেকে অনুৎসাহিত হতে পারেন। যেহেতু বিয়ের মৌসুম চলছে, এই মৌসুমটি মূলত স্বর্ণের ভালো বিক্রি হয়। তো সেখান থেকে এই মৌসুমে আসলে কি পরিমাণ স্বর্ণ বিক্রি হচ্ছে, যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তারা কতটুকু লাভ করতে পারছেন। বছরে প্রায় 59 বার যেহেতু স্বর্ণের দাম সমন্বয় করেছে, প্রতি মাসে দেখা যায় যে প্রায় 5 বার দাম সমন্বয় করেছে। কেন এতবার দাম সমন্বয় করা হচ্ছে স্বর্ণের, যেই দামটি বাড়লো তাতে ব্যবসায় কী ধরনের প্রভাব পড়ছে, এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছিলাম যে এত ফ্রিকুয়েন্টলি স্বর্ণের দাম বাড়ানো কমানো কেন? আপনাকে টিভির সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখুন, স্বর্ণ এমন একটা মেটাল যেটা আপনার ডিপোজিটের ক্ষেত্রে অথবা আপনি যদি রিজার্ভ হিসেবে ধরেন, তো এটা সেইভাবে স্ট্যাটাস দিচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে একটাই মেটাল আছে, হাই ভ্যালুড প্রোডাক্ট যেটাকে আমরা বলি। সো এটা যখন ওয়ার্ল্ড মার্কেটে এর দাম বেড়ে যায়, আলটিমেটলি মানে প্রত্যেকটা দেশেই তার দাম সমন্বয় করতে হয়। না হলে হয় কি,
যে আপনার যদি কোনো দেশের দাম কম থাকে সেই দেশ থেকে এটা আলটিমেটলি আপনার ইনফরমাল ওয়েতে অন্য দেশে চলে যাওয়ার একটা মোক্ষম সুযোগ থাকে। এইসব কারণে হচ্ছে কি যে আপনার ক্রেতাদের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার জন্য বেসিক্যালি দামটাকে সমন্বয় করা হয়, এইটাই মেইনলি মূল কারণ। যে স্বর্ণ সঞ্চয়ের একটি বড় মাধ্যম, পাশাপাশি আভিজাত্যর একটি মাধ্যম এবং দেশীয় সংস্কৃতিতে এর একটা প্রচলন রয়েছে, বিশেষ করে বিয়ে থার এই মৌসুমে। তো সেখান থেকে আসলে এই মৌসুমে যেহেতু দাম অনেকটা বেড়ে গেছে গত বছরের তুলনায়, স্বর্ণের বিক্রি কেমন হচ্ছে জানাবেন। জি, বিক্রির বিষয়টা হচ্ছে যে আমরা যদি গত 2 মাস আগে দেখি তাহলে আমাদের বিক্রিটা আপনার আমি বলবো যে বিলো 60% ছিল। বাট নভেম্বর মাসে আমরা দেখেছি যে বিক্রিটা কিছুটা উঠেছে, যেহেতু বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে। এখন ধরেন যারা সচ্ছল শ্রেণী আছেন তারা কিনতে পারছেন, এটা তাদের কোনো বাধার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের দেশে আপনার মধ্যম শ্রেণীর যারা আছেন বা উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে কনসার্ন করে যদি আমরা বলি তাহলে সেটা আস্তে আস্তে আপনার একটু উপরের দিকে যাচ্ছে। এখন সেলটা আমরা দেখছি কিছুটা বেড়েছে সামান্য। তো আশা করছি যে আমরা স্বর্ণের দাম বাড়লেও তো আমাদের একটা আশা থাকবে, যেহেতু বিয়ের মৌসুম, মানুষ তো আসলে কিনবে। আসলে যদি কারো 5 ভরি প্রয়োজন হয়, সে 2 ভরি বা 3 ভরি দিয়েও তো তাকে আপনার বিয়ে শাদীর যে প্রয়োজনটা সেটা মেটাতে হবে। সেই মেটাতে গিয়ে আমরা দেখছি যে কিছুটা সেল আমাদের বুলুম হচ্ছে। অন দি আদার হ্যান্ড আমরা আরেকটা যে লক্ষ্য করেছি যে স্বর্ণের দাম যেহেতু বৃদ্ধি আছে সেহেতু আমাদের হোলসেল মার্কেটে আমাদের তথ্য পেয়েছি, সেখানে আপনার সেলটা ভালোই আছে, খারাপ না। কারণ মানুষ যেহেতু ক্রেতা সাধারণ বুঝতে পেরেছেন যে গোল্ড ইজ এ সেফ হ্যাভেন স্ট্যাটাস দিচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস নেই। এটা আপনার যখন গোল্ডের দাম বেড়ে যায় তখন আপনাকে শর্ট রিটার্নটা খুব ভালো দেয়। সো ব্যাংকের ডিপোজিট থেকে যে টাকা আসবে তার থেকে ভালো ইনকাম এখান থেকে করা যায়। সেই হিসাবে দেখছি যে আমরা এখন আমাদের দেশের ক্রেতা সাধারণদের সচেতনতা আসতে শুরু করেছে যে আমরা যদি সেইভাবে স্ট্যাটাস বেচ করে যদি গোল্ডের একটা ইনভেস্টমেন্ট করে রাখি, এটা আমাদের কোনো অর্থাৎ লস। সঞ্চয়ের ক্ষেত্রে আসলে অনেকে আগ্রহী হতে পারেন, সেক্ষেত্রে তাদেরকেও উৎসাহিত করার জন্য এবং পাশাপাশি বাজুসের যেহেতু আমরা জানি যে প্রায় 40,000 পরিবার রয়েছে যারা স্বর্ণের কারিগর এবং বিভিন্নভাবে অলংকার তৈরি করছেন এর সাথে সম্পৃক্ত, এই যে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু সংস্কারের হাওয়া বইছে চারিদিকে, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের চাওয়া প্রত্যাশা রয়েছে কিনা? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা দেখেন বিগত 2001 সালের স্ট্যাটাস থেকে যে শুরু করি, আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েন্স আনবিরের নেতৃত্বে আমরা কিন্তু এই জিনিসগুলো গভর্নমেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমরা অনেকবারই প্রস্তাবনা দিয়েছি যে আমাদের বর্তমান যে 18টা লাইসেন্স দিল, ইম্পোর্ট লাইসেন্স বাংলাদেশ ব্যাংক, সাথে একটা ব্যাংকে লাইসেন্স দিয়েছিল 19টা লাইসেন্স, তাদেরকে গোল্ড আনার যে ক্রাইটেরিয়া ক্রিয়েট করে দিল, সেখানে দেখা গেছে যে আপনার 14 থেকে 14.5%-এর মতো তাদের কস্টিং আছে। অন দি আদার হ্যান্ড ব্যাগেজ রুলটাকে এইভাবে চালু করে রাখা হলো যে ব্যাগেজ রুলের আন্ডার যদি 1 ভরি স্বর্ণ আনা হয় তাহলে 11.64 গ্রামে মাত্র 4,000 টাকা পে করলে আপনি নিয়ে আসতে পারতেছেন। সো এই দিকটা যদি বিবেচনা আমরা করি যে ব্যাগেজ রুলটা আসলে এই ইম্পোর্ট রুলের সাথে কন্ট্রাডিক্টরি, তো সেক্ষেত্রে আমরা মনে করি যদি আপনার ব্যাগেজ রুলটাকে একটু পরিবর্তন করা যায়। যেহেতু আমরা দেখলাম যে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে বাংলাদেশে ব্যাগেজ রুলের আন্ডারে ব্যাগেজ রুল অপব্যবহার করে যে স্মাগলিং এর বা আপনার ইনফরমাল ওয়েতে গোল্ড আসছে, সেটা বেসিক্যালি আমাদের দেশে কতটুকু কাজে আসে সেই স্ট্যাটিস্টিক আমাদের কাছেও নেই, গভর্নমেন্টের কাছেও নেই। এই গোল্ড কোথায় আসে কোথায় যায় কেউ জানে না। তো এইটা যদি আপনাকে আমি একটা তথ্য দিই, কাস্টমসের একটা তথ্য আমার কাছে আছে। 2022-23 সালে আমরা দেখেছি 17.89 টন গোল্ড বাংলাদেশে আপনার ফর্মাল ওয়েতে ট্যাক্স দিয়ে নিয়ে আসা হয়েছে। সো এই জিনিসগুলো বিবেচনা এনে যদি আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা আমরা যদি চিন্তা করি, যে বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে বাজসের 2001 সাল থেকে 21 সাল থেকে 23 সাল বা 24 সাল পর্যন্ত। তো এখানে বিএফআই এর একটা রিপোর্ট আমাদের 23 সালে আমরা দেখেছি যে বাংলাদেশে $22 বিলিয়ন ট্রেড করার সম্ভাবনা আছে। আর এই $22 বিলিয়ন ট্রেডের থেকে 10,000 কোটি টাকা ভ্যাট আরোহণের একটা সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টকে অনুরোধ করতে চাচ্ছি যে এই সংস্কারের সময় যদি এই পদ্ধতিগুলো চালু করে দেওয়া যায়, যে গোল্ডকে ফর্মাল ওয়েতে আনার একটা পদ্ধতি করে দেওয়া যায়, ইনভেস্ট এখানে বাড়বে, ফরেন ইনভেস্টর আসবে। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে কিছু বিদেশি কোম্পানি এসেছে, তারা এস্টাবলিশমেন্ট স্ট্রাকচার করেছে এবং লোকালও কিছু ইনভেস্টররা এগিয়ে এসেছে। তো এখন তাদের সুযোগটা করে দিতে হবে যে আমি ফর্মাল ওয়েতে গোল্ড আনবো, এটা আমরা এক্সপোর্ট করবো, ইন রিটার্ন অফ দের এক্সপোর্ট আমাদের ডলার আসবে এবং আমাদের দেশের এমপ্লয়মেন্ট স্ট্রাকচার সৃষ্টি হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অন দি আদার হ্যান্ড লোকাল মার্কেটে যে চাহিদা সেটাও যদি আমরা ফর্মালিতে এনে গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট যেটা ইম্পোজিশন আছে সেটাকে ক্লাস করে ক্যাটাগরাইজ করে যদি আমরা মার্কেটে ছেড়ে দিতে পারি, বাংলাদেশের ক্রেতা সাধারণ মনে করে ওয়ার্ল্ড মার্কেটে গিয়ে আর এই গোল্ড কেনার জন্য তারা দেশে বেড়ে যাবে না, এখান থেকে তারা গোল্ড কিনবে, ইনভেস্টমেন্ট দেশেই থাকবে। তাই মনে করি এটা আমাদের জন্য
একটা সুন্দর সুযোগ এসেছে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, পার্সোনালি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করবো যে আপনি সংস্কারের এই সুযোগটার ভিতরে অন্তত গোল্ডের যে বিষয়টা সেটা যদি সংস্কার করে দেন, তাহলে আমি মনে করি ফর্মাল ওয়েতে যে পদ্ধতি চালু করার সম্ভাবনা এসেছে সেটা করলে আমরা $22 বিলিয়ন ট্রেডের একটা সুযোগ পাবো এবং দেশ ডেভেলপমেন্ট হবে। এটাই আমরা প্রত্যাশা জি, করছি গভর্নমেন্টের কাছে। জনাব মাসুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার সেই গুরুত্বপূর্ণ দাবি দাওয়াগুলো তুলে ধরার জন্য। আমরা শুনছিলাম যে যদি বৈধ পথে স্বর্ণ দেশে আনা বা ফর্মাল ওয়েতে স্বর্ণ দেশে আনার প্রক্রিয়াটি আরও সহজতর করা যায় এবং ব্যাগেজ রুলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়, সেক্ষেত্রে সরকারের বিপুল পরিমাণের রাজস্ব আহরণের সম্ভাবনা তৈরি হতে পারে। একটা বিরতি নিয়ে ফিরবো ভাগশেষ আয়োজনের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৯১ পয়েন্ট, কমেছে সপ্তাহব্যাপী, এবং ডিএসইতে বাজার মূলধন হারিয়েছে ১১,০০০ কোটি টাকার বেশি। আমরা যদি পুরো সপ্তাহের লেনদেনের চিত্র দেখতে পাই তাহলে দেখব যে কোনো দিনই ৪০০ কোটি টাকার লেনদেন হয়নি এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেটি মন্দাভাব বলা যায় পুঁজিবাজারের জন্য। সেখান থেকে আমরা দেখছি যে প্রথম রোববারে প্রায় ১৫ পয়েন্ট কমেছিল সার্বিক সূচক, এরপরে ধারাবাহিকভাবে আসলে কমতে থাকে। আমরা দেখছি যে বুধবারে ৪২ পয়েন্ট এবং সবশেষ আজকের দিনে ১৯.০৬ পয়েন্ট কমেছে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫,১০৫.৪৩ পয়েন্টে এবং সপ্তাহব্যাপী বাজার মূলধনও হারিয়েছে প্রায় ১১,০০০ কোটি টাকা। ডিএসইতে যেমন ধারাবাহিকভাবে ৬ দিন সূচক কমেছে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও কমেছে প্রায় ৬০ পয়েন্ট। আমরা যদি লেনদেনের চিত্র একটু দেখে নিই তাহলে দেখব যে সার্বিক সূচক ৬০.৪৪ পয়েন্ট হারিয়ে সিএএসপিআই দাঁড়িয়েছে ১৪,৩০৪ পয়েন্টে। আজকের দিনে মোট লেনদেন হয়েছে ৪,২৭,০০,০০০ টাকার, লেনদেন কমেছে গত দিনের তুলনায় ৫,১৭,০০,০০০ টাকা, অর্থাৎ মোট যে লেনদেন হয়েছে তার চেয়ে বেশি লেনদেন কমেছে। আজকের দিনে ১১৫টি প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে ৪৯টির এবং দর অপরিবর্তিত থেকেছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের। একটা বিরতি নিয়ে ফিরবো আবারও ভাগশেষে বন্দরের খবর নিয়ে, সাথেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন ভাগশেষ। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে, এতে কেজিতে আরও ৭ থেকে ৮ টাকা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এ বিষয়ে হিলি স্থলবন্দর থেকে আরও জানিয়েছেন সহকর্মী সোহেল রানা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ করে ভারতের গুজরাট, নাসিক, ইন্দোর এবং যেই সাউথ প্রদেশ আছে সেখান থেকে পেঁয়াজগুলো বিশেষ করে এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে এবং আমদানি কিন্তু পেঁয়াজ কিন্তু অনেকটাই দাম কমেছে আমরা দেখেছি, সেটি খুচরা বাজার এবং বন্দরের পাইকারিতেও দাম কমেছে। এবং এসব গতকাল এই স্থানীয় বাজারে যেটি খুচরা বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং বন্দরে ভালো মানের যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে, কেজিতে প্রায় ৮-১০ টাকা কমেছে, যা ক্রেতাদের জন্য অনেকটাই স্বস্তির খবর। দেশীয় মুড়ি কাটা পেঁয়াজ পাশাপাশি দেশের বাজারে পাতা পেঁয়াজটি উঠতে শুরু করছে, যার কারণে ভারতীয় পেঁয়াজের এক প্রকার ক্রেতা সংকট তৈরি হয়েছে, যার কারণে এই দাম কমেছে এবং দামটি আগামী সপ্তাহে আরো কমে আসতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে। তারা বলছেন যে আগামী সপ্তাহে হয়তো ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে পেঁয়াজ হয়তো ভারতীয় বিক্রি হতে পারে এবং সেটি ক্রেতাদের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তো সব মিলিয়ে বলা চলে যে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের যে আমদানি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং দাম অনেকটাই কমেছে, যা ক্রেতাদের জন্য এক প্রকার স্বস্তির খবর। তো এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অনেকেই বলে আমাদের দেশে শীত আসে ফ্যাশনের জন্য, কম দামে আধুনিক ডিজাইনের শীতকালীন পোশাক মেলে ময়মনসিংহের বাসাবাড়ি হকার্স মার্কেটে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তার সঙ্গে যুক্ত হবে সরাসরি। ইমতিয়াজ, জানাবেন ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন?
শাফিন, মূলত সকালে হাড় কাঁপানোর শীত এবং রাতের দিকে প্রচণ্ড কুয়াশা পড়ে এবং এর মধ্যে কিন্তু ময়মনসিংহ নগর থেকে শুরু করে গ্রামগঞ্জে মানুষের বসবাস এবং শীত আসলেই যেটা সবচেয়ে বেশি আমরা দেখি যে গরম কাপড়ের বেচা কিনা। ময়মনসিংহ নগরীর বাসাবাড়ির যে হকার্স মার্কেটটি রয়েছে সেখানে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা সমাগম প্রত্যেকটি দোকানে। মূলত এই ক্রেতা সমাগমের অন্যতম একটি কারণ হলো এই মার্কেটে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় বিভিন্ন বিশ্বের যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে সে ব্র্যান্ডের পোশাকগুলো বিভিন্ন যেমন কোরিয়া, তাইওয়ান, চীন, আমেরিকা, ইটালি, ইউএসএ এই ধরনের পোশাকগুলো কিন্তু পাওয়া যায়। পুরনো কাপড়ের একটা পসরা সাজিয়ে বসেন এখানে। মূলত বাসাবাড়ি মার্কেটে প্রায় 350 থেকে 400 ব্যবসায়ী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব বেশি প্রোডাক্ট শাফিন আপনাকে দেখাতে পারছি না, কারণ প্রত্যেকটা দোকানে উপচে পড়া ক্রেতাদের ভিড়। এবং ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে গত বছরের চেয়ে এবার কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দাম বেড়েছে, প্রতিটি গাইডে কিন্তু 2,500 থেকে 3,000 4,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা এখন মূলত যেগুলো গেঞ্জি কাপড় এবং সোয়েটার রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নারীদের সোয়েটার, বাচ্চাদের সোয়েটার থেকে শুরু করে জিন্স প্যান্ট, ব্লেজার সব ধরনের পোশাকই কিন্তু সাজিয়ে বসেছেন যারা বিক্রেতারা রয়েছেন এবং প্রচুর বেচা কেনা হচ্ছে। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এবার কিন্তু গত বছরের থেকে প্রতিটি পোশাকেই কিন্তু দাম বেড়েছে। সব মিলিয়ে বেচা কেনা চলছে এবং পুরো শীত মৌসুমেই কিন্তু এখানে বেচা কেনা হয়। প্রতিদিন প্রায় গড়ে 40 থেকে 50 লক্ষ টাকার শুধু শীত বস্ত্রে বেচা কেনা হয়। সব মিলিয়ে এই ছিল শাফিন ময়মনসিংহ থেকে। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী নবান্ন উৎসব ও মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় রয়েছে পিঠাপুলি সহ নানান ধরনের স্টল ও আয়োজন। নিয়ে আরো জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন নবান্ন উৎসবে ভিড় কেমন দেখছেন, উৎসব উপলক্ষে কি কি আয়োজন রয়েছে? শাফিন, ধাননদী খালের বরিশালে শুরু হয়েছে 2 দিন ব্যাপী নবান্ন উৎসব, যার আয়োজন কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে। এবং তারা প্রথমেই শুরু করেছে পঞ্চকবির গান নিয়ে, যেখানে আপনারা এই মুহূর্তে যদি দেখাই যে সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদাতিক সংগঠনের যারা শিক্ষার্থী রয়েছে কিংবা কর্মীরা রয়েছে তারা এখন পঞ্চকবির যে গান রয়েছে সেটি পরিবেশনা করছে। এবং এর পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের নাচ, কবিতা আবৃত্তি সহ নানা ধরনের নাটকেরও আয়োজন করেছে এবং একই সাথে একটি মেলার আয়োজন করেছে, যেখানে বরিশালের বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে ঘিরে যে পিঠাপুলির আয়োজন রয়েছে, পিঠাপুলি সহ বিভিন্ন ধরনের বাঙালিয়ানা যে জিনিসপত্র রয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের স্টল রয়েছে। সব মিলিয়ে প্রায় 30টি স্টল এই অনুষ্ঠানে রাখা হয়েছে এবং সেগুলোতে আমরা বিকেল থেকেই ঘুরেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং শিক্ষার্থী ছাড়াও যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু আসছেন এবং তারা বলছেন যে নবান্নকে ঘিরে এই যে আয়োজন আসলেই বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। এবং যারা শিক্ষক রয়েছে তারাও কিন্তু এই আয়োজনে আসলে অনেক সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও যেন এই আয়োজন অব্যাহত থাকে এমন প্রত্যাশাও কিন্তু করেছেন যারা আগত দর্শনার্থী রয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থীরা। এবং বরিশালের এই আয়োজনটি 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং এর সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বরিশালের নবান্ন উৎসব থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, চমৎকার নবান্ন উৎসবের আয়োজন দেখছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এর সাথে শেষ করছি আজকের ভাগশেষ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।